আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। বাংলাদেশ সরকার তার জাতীয় পরিকল্পনাগুলো স্বল্পোন্নত দেশ থেকে একটি মসৃণ ও টেকসই উত্তরণ নিশ্চিত করার উপর সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সেই অনুযায়ী পরিকল্পনাগুলো বাস্তবায়ন করছে। সেই লক্ষ্যে টেকসই উত্তরণ প্রক্রিয়াকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য সংশ্লিষ্ট সব অংশীদারদের সঙ্গে নিয়ে প্রস্তুত করা হচ্ছে একটি কার্যকর প্ল্যাটফর্ম। বুধবার ঢাকায় এক অনলাইন সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস। সভায় সরকারি সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ, জাতিসংঘের অঙ্গ সংস্থা, উন্নয়ন সহযোগী সংস্থা ও বাণিজ্যিক অংশীদার এবং বেসরকারি খাতের প্রতিনিধিরা অংশ নেন। জাতীয় পরিচয়পত্রের মূল কাজ আগারগাঁওই থাকবে, তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ শুধু তদারকি করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি তথ্য জানান। বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি তিনটি পার্বত্য এলাকায় দীর্ঘ ২০ বছর আগে প্রতিষ্ঠিত হয় ১৪২টি প্রাথমিক বিদ্যালয়, যেগুলোকে বিশেষ বিবেচনায় দ্রুত জাতীয়করণের উদ্যোগ গ্রহণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৮ম বৈঠকে এই সুপারিশ করা হয়। কমিটির সভাপতি দবিরুল ইসলাম বৈঠকে সভাপতিত্ব করেন। পাশাপাশি ৩ পার্বত্য জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের শিক্ষাগত যোগ্যতা শিথিলকরণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়। গেল ১৮ জুন ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আয়াতুল্লাহ সাইয়েদ ইব্রাহিম রাইসি প্রেসিডেন্ট নির্বাচিত হন। ইরানের নবনির্বাচিত নতুন প্রেসিডেন্ট আয়াতুল্লাহ সাইয়েদ ইব্রাহিম রাইসিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে ইরানের ভ্রাতৃপ্রতিম জনগণকেও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। অভিনন্দন বার্তায় দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক ইরানের নতুন প্রেসিডেন্ট নেতৃত্বে আগামীতে আরও জোরদার হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে করোনা টিকা উৎপাদনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ নিয়ে আয়োজিত এক সম্মেলনে এ সহায়তা চান তিনি। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। করোনা মহামারী প্রতিরোধে সহযোগিতা ও উত্তরণ নিয়ে এশিয়া প্যাসিফিক বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে উচ্চ পর্যায়ের এক ভার্চুয়াল সম্মেলনে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। এতে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং আই সভাপতিত্ব করেন। চীনা উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে এশিয়া প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা যোগ দেন। এর আগে সম্মেলনে করোনা মহামারী প্রতিরোধে পররাষ্ট্রমন্ত্রী ৫ দফা প্রস্তাব পেশ করেন। খুলনায় করোনা সংক্রমণ বিস্তার ঠেকাতে ৭ দিনের লকডাউন চলমান। লকডাউনের তৃতীয় দিনে বৃহস্পতিবার সকাল থেকে জেলা জুড়ে কঠোর অবস্থানে থাকে জেলার আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। এদিকে জেলায় গেল ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয় ৬ জনের। একই সময়ে করোনা শনাক্ত হয় আরও ২৬০ জনের শরীরে। চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণ রোধে বৃহস্পতিবার থেকে বাড়ানো হল আরও ১ সপ্তাহের কঠোর বিধিনিষেধ। বুধবার বিকেলে জেলা প্রশাসক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের দোকানপাট খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। জেলার মধ্যে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন খালি রেখে চলবে গণপরিবহন। এছাড়া আম পরিবহনের গাড়ি ছাড়া বন্ধ থাকবে সকল ধরনের আন্তঃজেলার গণপরিবহন। এদিকে ঝিনাইদহে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। জেলায় গেল ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল ৩ জনের। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয় ৭৩ জনের শরীরে। জেলায় আক্রান্তের হার ৫১% বলে জানান সিভিল সার্জন ডক্টর সেলিনা বেগম। করোনার মধ্যে ৭০ বছরের বাণিজ্যিক জাহাজ আগমনের সকল রেকর্ড ভেঙে এগিয়ে চলছে দেশটির দ্বিতীয় সামুদ্রিক বন্দর মোংলা। চলতি অর্থ বছরের এখনও ১ মাস বাকি থাকতেই ৯১৩টি বাণিজ্যিক জাহাজ নোঙর করে বন্দরটিতে। দিনরাত ২৪ ঘণ্টা ব্যস্ত এই বন্দরে চলতি বছরে পণ্য খালাস হয় ১,২০,০০,০০০ মেট্রিক টন। মোংলা বন্দর থেকে শিহাবুদ্দিন রুবেলের পাঠানো তথ্য ভিডিওচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। প্রাণঘাতী করোনা মহামারীর মধ্যে বিশ্ব অর্থনীতিতে যখন ধস নেমেছে, ঠিক সে সময় উল্টো চিত্র দেখা গেল দেশের দ্বিতীয় সামুদ্রিক বন্দর মোংলায়। প্রতিষ্ঠার ৭০ বছরের অতীতের সকল রেকর্ড ভেঙে ৯১৩টি বাণিজ্যিক জাহাজ আগমন করে এ বন্দরে, যেখানে গেল অর্থ বছরে বন্দরে জাহাজ ফিরেছিল ৯১২টি।
করোনা মহামারীর ধকল ছাপিয়ে চলতি অর্থ বছরের 1 মাস বাকি থাকতেই বন্দরে গেল বছরের জাহাজ আগমনের রেকর্ড ভাঙার পাশাপাশি পণ্য খালাস হয় 1,20,00,000 মেট্রিক টন। দিন রাত 24 ঘন্টায় কাজ চলছে বন্দরে। এতে জাতীয় অর্থনীতিতেও রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। বন্দরের কর্মব্যস্ততার মাঝেও কেউ কেউ করোনায় আক্রান্ত হয়েছেন, যাদের কোয়ারেন্টাইন নিশ্চিত করে সুস্থ করে তোলা হয়, যারা পরবর্তীতে আবার কাজেও যোগ দিয়েছেন। এই যে যারা কাজ করছে তারা কিন্তু স্বাস্থ্যবিধি মেনেই কাজ করছে। আমাদের মধ্যেও কয়েকজন করোনার আক্রান্ত হয়েছিল, কিন্তু তাদেরকে আমরা স্বাস্থ্যবিধি মেনে কোয়ারেন্টাইন করেছি, তাদেরকে আইসোলেশনে রেখেছি, আর তারা সুস্থ হয়েছে। এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায়ীদের সময় বাঁচানোর জন্য মডার্ন ইকুইপমেন্ট দ্বারা বন্দরের কাজের গতি বাড়ানোর কথা জানালেন এয়ারপোর্ট চেয়ারম্যান। এই বন্দরটাতে এখন মডার্ন ইকুইপমেন্ট সহ বন্দর সক্ষমতা পেয়েছে। সো এই সক্ষমতাটা যদি আমরা মানুষকে জানাতে পারি তাহলে অনেক জাহাজ সংখ্যা আরও বৃদ্ধি পায়, যেটা আমরা রেকর্ড করেছি। আমি তো আশাবাদী ইনশাল্লাহ আগামী বছর এই রেকর্ড আরও ছাড়িয়ে যাবে। করোনায় বিশ্বের বিভিন্ন প্রান্তের বাণিজ্যিক এবং অর্থনীতির গতিশীলতা মুখ থুবড়ে পড়লেও সরকারের সার্বিক সহায়তায় দুরন্ত গতিতে চলমান থাকে মোংলা পোর্ট। এদিকে চলতি অর্থ বছরের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে জানালেন মোংলা বন্দরের প্রধান প্রকৌশলী। 2020-21 অর্থ বছরে 1000 জাহাজ মোংলা বন্দরে আসবে এবং ইতিমধ্যে 950টি এসেছে এবং বাকি দিনগুলোতে আমরা সেই লক্ষ্যমাত্রার ধার প্রান্তে পৌঁছবো বলে আশা রাখি। সব মিলিয়ে 2020-21 অর্থ বছরে 340 কোটি আয় হবে বলে আশা করছে বন্দর কর্তৃপক্ষ। সরকারের ভিশন 2021 ও 41কে বাস্তবায়ন আর আধুনিক বন্দরে রূপান্তরিত করতে ড্রেজিং, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন, কন্টেইনার ইয়ার্ড সংস্কার ও ভেসেল ট্রাফিক ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের উন্নয়ন সহ বেশ কয়েকটি প্রকল্প হাতে নেয় বন্দর কর্তৃপক্ষ। আর এতেই করোনার মধ্যেও রেকর্ড সংখ্যক জাহাজ ফিরে মোংলায়। এগিয়ে চলুক বন্দরের চলমান কার্যক্রম, অর্থনীতিতে এগিয়ে যাক বাংলাদেশ। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। বুধবার সন্ধ্যায় নওগাঁর সাপাহারের মাস্টারপাড়া এলাকায় একটি ছাত্রাবাস থেকে সুমি নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। সাপাহারের একটি ছাত্রাবাসে থাকা স্বামী সেলিমের সঙ্গে দেখা করতে যায় 9 মাস আগে বিয়ে হওয়া সুমি। বুধবার সন্ধ্যায় সেলিম সুমির বাবার কাছে ফোন করে সুমির আত্মহত্যার কথা জানিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুর রহমান সরকার। রংপুরে প্রেম ঘটিত কারণে 3 মাস জেলে থাকার পর বেরিয়ে এসে আত্মহত্যা করল আরাফাত নামের এক শিক্ষার্থী। বৃহস্পতিবার দুপুরে নগরীর আমিরতল এলাকার একটি বাঁশবাগানে স্থানীয়রা ওই শিক্ষার্থীর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানায় পুলিশ। ও লেখাপড়া করছিল, গেল 2-1 বছর থেকে বসেই আছে, করোনাকাল থেকে বসেই আছে। মাঝখানে একটা ঘটনা ঘটছিল, ওই যে মেয়ে নিয়ে ঘটনা, মামলা করে 3 মাস জেল খেয়েছে, 20 দিন হলো বেড়াইলো। এটা সারা রাত খুঁজছি, পাই নাই। নড়াইলে লোহাগড়ার কুমরি পশ্চিমপাড়া গ্রামে পানিতে ডুবে মৃত্যু হল এক কন্যা শিশুর। স্থানীয়রা জানান, বুধবার বিকেল 5টার দিকে শিশুটির মা সাংসারিক কাজে ব্যস্ত থাকায় হঠাৎ শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। পরে বাড়ির পুকুরে ভাসমান অবস্থায় শিশুটিকে দেখতে পায়। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। শিশুটির মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে পাবনার সদরের মধুপুর এলাকা থেকে 2টি পাইপ গান সহ রাসেল নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করল র্যাব 12। আটককৃত রাসেল অস্ত্র ক্রয় বিক্রয় সহ বিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল বলে বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান র্যাব 12-র ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবির তরফদার। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।